আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমাদের আরেকটা ভিডিও সিরিজে। আজকে থেকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো আজকে শুরুতে আমরা শুরু করবো হচ্ছে পরিবেশ রসায়ন দিয়ে, ঠিক আছে? তো পরিবেশ রসায়ন যে এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা আজকে শুরু করতেছি, বিসমিল্লাহ। তো আজকে প্রথম যে প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন বলছে যে এসটিপি ও অ্যাসিডিতে তাপমাত্রার পার্থক্য কত? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর অ্যাসিডিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তো আমরা জানি এসটিপি মানে আসলে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যাসিটিপি যেটা এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এদের পার্থক্য কত হওয়া উচিত? পার্থক্য অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন, এসটিপিতে কোন গ্যাসের 2 গ্রাম বেশি আয়তন দখল করে? তো আমরা করব কি, এই গ্যাসগুলোর মোল সংখ্যা বের করব, ঠিক আছে? গ্যাসগুলোর মোল সংখ্যা বের করব, তো যার মোল সংখ্যা বেশি সে অবশ্যই বেশি আয়তন দখল করবে, ঠিক আছে? আচ্ছা, তো মোল সংখ্যা বের করতে আমরা ফর্মুলা জানি। যদি এখানে ভর দেওয়া আছে তাহলে এন সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তো অক্সিজেনে যদি আমরা ভর বের করতে চাই তাহলে 2/32। ক্লোরিনে যদি ভর বের করতে চাই সেখানে হচ্ছে 2/71, কারণ একটা ক্লোরিনে 35.5, দুইটা ক্লোরিনে 71। হিলিয়ামের ভর বের করতে চাইলে 2/4 হচ্ছে 4। নাইট্রোজেনের হচ্ছে 2/40, না তো 28, 2/28। আচ্ছা, তো আপনি দেখে বুঝতে পারতেছেন আসলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে এইটার, হ্যাঁ, 2/4, মানে আসলে এটা থাকবে হচ্ছে 0.5 আর কি। তো এই দেখেন সবগুলো এখানে অনেক অনেক বড় বড় সংখ্যা দিয়ে ভাগ হয়েছে, এখানে 32, 71, এখানে 4, এখানে 28। তো যেহেতু এটা দিয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ হয়েছে তার মানে এটার মানটা বেশি হবে আর কি, তুলনামূলক এদের তুলনায়। তো এখানে 0.5 মোল, তাহলে এটার আয়তনটা সবচেয়ে বেশি হবে আর কি। তাহলে আমাদের হিলিয়াম যেটা আছে এটাই সবচেয়ে বেশি আয়তন দখল করবে। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 3 নম্বর। আমাদের বলছে যে নিচের কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে? আচ্ছা, জেনে রাখেন ডাল্টনের আংশিক চাপ সূত্র মানার জন্য শর্ত হচ্ছে গ্যাসগুলো হইতে হবে হচ্ছে বিক্রিয়াহীন, মানে আপনাকে এমন গ্যাসের মিক্সচার নিতে হবে যারা বিক্রিয়া করবে না। যে দুইটা গ্যাস মিক্সচারকে আপনি নেবেন তারা যেন বিক্রিয়া না করে, এটা আপনাকে এনশিওর করতে হবে। তো এখানে আপনি যদি অ্যামোনিয়ার HCl নেন, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে ফেলবে অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ। তাহলে এটা আমাদের আসলে অপশন হবে না। তারপর আপনি এটা যদি নেন, এরা আসলে পরস্পর বিক্রিয়া করবে না, কারণ C2H6 এটা হচ্ছে আপনার ইথেন, আর এটা হচ্ছে নাইট্রোজেন। তো ইথেন হচ্ছে একটা জৈব যৌগ আর নাইট্রোজেন হচ্ছে একটা নর্মাল যৌগ, হ্যাঁ। আর এই ইথেন হচ্ছে আপনার মোটামুটি অ্যালকেনকে আমরা বলি প্যারাফিন বা হচ্ছে আসক্তিহীন, এরা সহজে কারোর সাথে খুব একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এটা মূলত আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে, ঠিক আছে? কারণ এরা আসলে কখনো বিক্রিয়া করবে না। এখানে সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন সালফার যদি আপনি নেন, তো দেখা যাবে কি এটা হচ্ছে আপনার H2SO3, সরি, H2S2, খুব সম্ভবত H2SO2। সালফার এই যে গ্যাসটা সেটা উৎপন্ন করতে পারে, কারণ সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফার এরা বিক্রিয়া করে ফেলে। আর এখানে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এরা বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড বা অন্য কিছু ফর্ম করে ফেলতে পারে আর কি, হ্যাঁ। তো বাকি যে অপশন যেগুলো আছে প্রত্যেকে এরা পরস্পর নিজের মধ্যে বিক্রিয়া করে ফেলে। তো একমাত্র এটা বিক্রিয়া করবে না, কারণ এটা আসলে হচ্ছে অ্যালকেন। তো এটাই মূলত হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে এই মিশ্রণটা ডাল্টন আংশিক সূত্র মেনে চলবে, বাকিরা মানবে না কারণ বাকিরা নিজেরা বিক্রিয়া করে ফেলবে। আচ্ছা, তারপর প্রশ্ন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? তো আমরা জানি ঘনত্ব বের করে একটা ফর্মুলা আমরা জানি, যে পিএম ইকুয়ালস ডিআরটি। পিএম ইকুয়ালস হচ্ছে ডিআরটি। আপনার অনেক এটা জানার কথা যে এটা কই থেকে আসছে, হ্যাঁ। এটা মূলত পিবি ইকুয়ালস এনআরটি থেকে আসছে, ওইখান থেকে আপনার এই যদি আপনি পক্ষান্তর করেন সেখান থেকে ঘনত্ব বা ডি চলে আসবে আর কি। তা আমরা যদি বলি ডি সমান সমান হচ্ছে পিএম ডিভাইড বাই হচ্ছে আমাদের আরটি, পিএম ডিভাইডেড বাই আরটি। তো আমরা এখানে ডাটা বসাই। পি পি আমাদের চাপ কতটুকু বলছে? চাপ বলছে 2.05 অ্যাটমসফিয়ার। তো আমরা চাপ বসাচ্ছি 2.05 ইন্টু আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44। আর এর মান বসাবো লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082। আর তাপমাত্রা বলছে আপনাকে 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আপনাকে ক্যালভিনে নিতে হবে, মানে এর সাথে আরো +273 করতে হবে। তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 373, ঠিক আছে? আমরা আমাদের ক্যালকুলেটর কাছে ব্যাক যাই, আমরা ক্যালকুলেটরটাকে এই পাশে রাখি। ওকে, তো আমরা যদি এখানে হিসাব করি 2.05 ইন্টু হচ্ছে আমাদের 44 ডিভাইড বাই হচ্ছে 0.082 ইন্টু হচ্ছে আমাদের 373। আচ্ছা, আনসার আসছে হচ্ছে 2.949। আমাদের আনসার আসছে 2.949, ঠিক আছে? আচ্ছা, তো এমন অপশন কি আমাদের এখানে আছে? 2.949, হ্যাঁ। আচ্ছা, 2.95 আছে আর কি, 949 মানে অলমোস্ট 2.95 আর কি। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হচ্ছে 2.95 এত গ্রাম পার লিটার।
আমাদের পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আসলে আপনাকে কি বলছে? আপনাকে বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কযুক্ত রেখা কোন প্রকৃতির? এটা আসলে কোন প্রকৃতির? তো আপনারা দেখেন, আয়তন আর চাপের সম্পর্ক যদি আমরা নেই, আপনার গ্রাফটা হবে হচ্ছে এরকম। একটু জুম ইন করে দিই। আপনি যদি গ্রাফ নেন, আয়তন আর যদি চাপ আপনি নেন, সাপোজ এদিক বরাবর হচ্ছে আমাদের আয়তন, এদিক বরাবর হচ্ছে আমাদের প্রেসার। তো যা আমরা জানি যে চাপ আর আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, তো গ্রাফটা হবে হচ্ছে এরকম। গ্রাফটা হবে হচ্ছে মোটামুটি এরকম আর কি। হ্যাঁ, তো এই ধরনের গ্রাফ মূলত হচ্ছে আপনার অধিবৃত্তের গ্রাফ, ঠিক আছে? এই ধরনের গ্রাফ হচ্ছে মূলত অধিবৃত্তের গ্রাফ। তো আমাদের উত্তর হচ্ছে 3 নম্বরটা, অধিবৃত্ত। আচ্ছা, আমাদের তারপরে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, আহ গে-লুসাকের চাপের সূত্রের সমীকরণ কোনটা? আচ্ছা, গে-লুসাক কি বলছিল? গে-লুসাক আপনাকে বলছিল যে আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে, তো দেখা যায় যে, সরি, চাপ যদি স্থির থাকে, আপনি যদি তাপমাত্রা বাড়ান, তাপমাত্রা বাড়ালে তার চাপও বাড়বে। ঠিক আছে, তাপমাত্রা যদি আপনি বাড়ান, চাপও বাড়বে। তার আমরা বলতে পারি যে পি প্রপোর্শনাল টু আসলে টি। হ্যাঁ, মানে তাপমাত্রার সাথে আমাদের চাপটা হচ্ছে সমানুপাতিক। তাহলে 6-এর হচ্ছে 2 নম্বরটা, গে-লুসাকের চাপের সূত্রের সমীকরণ হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 7 নম্বরটা, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন 3.5 লিটার হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন আসলে কত হবে? তো আসলে এটা আমরা করার জন্য স্থির চাপে বলছে। হ্যাঁ, তো আমরা জানি চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, তো আমরা এর জন্য চার্লসের সূত্র ইউজ করব। তো আমরা জানি চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে V1/T1 ইকুয়ালস হচ্ছে V2/T2। তো আমরা যদি এখান থেকে আপনাকে ডাটা বসিয়ে দেখাই, V1 আমাদের প্রথমে ভলিউম হচ্ছে 3.5 লিটার, আর T1 তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এটাকে ক্যালভিনে নিয়ে যাই, আপনি প্লাস দিবেন হচ্ছে 273। তাহলে আলটিমেটলি আমাদের প্রথমে তাপমাত্রা হচ্ছে 273 ইকুয়ালস আমাদের V2 গ্যাসের আয়তন, V2 যেটা আমাকে বের করতে হবে, V2 জায়গায় রাখলাম। আর 20 ডিগ্রি সেলসিয়াস, তো 20 ডিগ্রি সেলসিয়াসকে যদি আপনি ক্যালভিনে নেন, আপনি এখানে প্লাস দেন 273, এটা আসবে হচ্ছে 293। ঠিক আছে, তো আমরা যদি এখানে V2 বের করতে চাই, তা আপনি যদি V2 বের করতে চান, আর গুণ করেন 3.5 ইন্টু 293 আর ডিভাইড বাই হচ্ছে আমাদের 273। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ক্যালকুলেশনে চলে যাই, আমাদের আনসারটা কত আসে। 3.5 ইন্টু হচ্ছে 293, সরি 293 আর ডিভাইড বাই হচ্ছে আমাদের 273। আচ্ছা, আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 3.756। 3.756। আসলে আয়তন কত হবে যে দেখেন 3.76, অপশন যেটা আছে মানে সবচেয়ে ক্লোজার কি এইটা। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 3.76। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 20 ও 30, আচ্ছা 20 ও 30 মোল সংখ্যা বিশিষ্ট যথাক্রমে এ ও বি গ্যাস দ্বয়ের মিশ্রণের মোট চাপ 12 অ্যাটমসফিয়ার। তাহলে এই গ্যাসের আংশিক চাপ কত হবে? হ্যাঁ, তো আমরা জানি আংশিক চাপ বের করার জন্য আমরা ডাল্টনের যে আংশিক চাপ সূত্র আছে সেটা ইউজ করব। আর এখানে যেহেতু মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা মোল বঙ্গাংশ ইউজ করব। তাহলে পার্শিয়াল প্রেসার অফ এ সমান হচ্ছে এ গ্যাসের উপস্থিত মোল সংখ্যা। এখন এখানে কত গ্যাস আছে? 20 মোল। যে 20 ও 30, এ আর বি, তাহলে এ আছে হচ্ছে আমাদের 20 মোল, এ আছে হচ্ছে 20 মোল। তাহলে উপরে বসলাম আমরা উপস্থিত মোল সংখ্যা 20, আর নিচে হচ্ছে আমাদের টোটাল মোল সংখ্যা। ঠিক আছে, যে 20 যোগ 30 দুইটা যোগ করলে হবে হচ্ছে আমাদের 50, আর ইন্টু হচ্ছে আমাদের মোট চাপ। মোট চাপ কত অ্যাটমসফিয়ার? 12 অ্যাটমসফিয়ার ইন্টু হচ্ছে আমাদের 12। ঠিক আছে, তো যারা আসলে এটা জানেন না যে আংশিক চাপ কিভাবে বের করতে হয়, জেনে রাখেন যে আংশিক চাপ ইকুয়ালস, যদি মোল সংখ্যা দেওয়া থাকে, আংশিক চাপ ইকুয়ালস মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। আপনারা কেপিকেসি বের করছেন, হ্যাঁ, এটা আসলে অনেকটা কেপিকেসির মতোই আর কি। তো আমরা যদি এখানে হিসাব করতে চাই কত আসে আসলে আমরা দেখি। ওকে, আমরা আসবে হচ্ছে 20 ইন্টু 12 ডিভাইড বাই হচ্ছে আমাদের 50। ওকে, আমরা আসছে হচ্ছে 4.8, আনসার আসছে হচ্ছে 4.8। তো এটা ইকুয়ালস আসছে হচ্ছে 4.8 এত অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের 4.8 অপশন কোনটা? খ নম্বরটা, 4.8, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? জেনে রাখেন, ব্যাপন হার সমান হওয়ার জন্য এদের আণবিক ভর সেম হইতে হবে। ব্যাপন হার যদি সমান হয়, এদের আণবিক ভর সেম হইতে হবে। ঠিক আছে, এটা আপনাকে এনশিওর করতে হবে আগে। যদি গ্যাসের ব্যাপন হার সমান হয়, তাহলে অবশ্যই তার আণবিক ভরটা সেম হইতে হবে।
আচ্ছা, তো আমরা এখন শুরু করি। আমাকে কি কি দিয়েছে এখানে আসলে একটু হিসাব করতে হবে। N2 নাইট্রোজেনের N2 এর যে আণবিক ভর সেটা হচ্ছে 28 আর এই জায়গায় যদি হিসাব করি দুইটা কার্বনের 12 দুগুণ 24, 24 আর 4 এই দুইটা যোগ করলে আসলে হচ্ছে 28। আচ্ছা, প্রথমটা যেহেতু 28 হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এই দুইটা গ্যাসের আণবিক ভর সেম, তো দ্যাটস ওয়াই এদের আপনার যে ব্যাপন হার সেটাও সেম হবে। তো প্রথমটা যেহেতু মিলে গেছে, পরেরগুলো আমি টেস্টিফাই করতেছি না, ওটা আপনারা করে নিয়েন। আচ্ছা, তো এক মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটা? আমরা জানি যে গ্যাসের গতিশক্তির সমীকরণ প্রথমত হচ্ছে ই সমান সমান হচ্ছে 3/2 nRT। আচ্ছা, তো এখানে আপনাকে বলছে এক মোল গ্যাস, আপনাকে বলে দিছে এক মোল গ্যাস, তার মানে আপনার এন এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে এন এর মান 1 বসাই তাহলে আসলে কি আসা উচিত? 3/2 RT। ঠিক আছে, আপনারা অনেকে হয়তো বা যেটা বসাই দিবেন 3/2 nRT, বাট আপনাকে মেনশন করেই দিছে এক মোল গ্যাসের গতিশক্তি। তাহলে এন এর মান 1 যেটা সেটা আপনাকে বসাইতে হবে। তাহলে আসলে আলটিমেট আমাদের উত্তর হবে হচ্ছে 3/2 RT, 3/2 ইন্টু RT। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা 3/2 RT। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত জুল? আসলে যে এই সূত্রটার মতো আর কি। হ্যাঁ, তো আমাকে প্রথমে মোল সংখ্যাটা বের করতে হবে। 8 গ্রামে আসলে কত মোল? তো আমরা জানি এন সমান সমান হচ্ছে W/M। তাহলে আপনার এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে 8 গ্রাম, আর আণবিক ভর আপনি বের করেন। মিথেনের জন্য, কার্বনের জন্য হচ্ছে 12। হ্যাঁ, 12 আর 4 হচ্ছে 16, তো 8/16 মানে আসলে হচ্ছে 0.5। এই যে 8 একে 8, 8 দুগুণা 16, তো 1/2 মানে আসলে 0.5। তো গতিশক্তি কত জুল আমরা তো জানি, ই সমান সমান হচ্ছে 3/2 nRT। এন হচ্ছে 0.5, আর আর এর মান কেয়ারফুল 8.314। হ্যাঁ, আপনি যখন গতিশক্তি বের করবেন, গতিশক্তি বের করার সময় আপনাকে আর এর মানটা 8.314 ইউজ করতে হবে। nRT তাপমাত্রা বলছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি এর সাথে +273 করেন, দেখবেন +273 করলে এটা আসবে হচ্ছে 300 কেলভিন। তাহলে ইন্টু হচ্ছে আমাদের 300 কেলভিন। ওকে, তো আমরা দেখি আসলে কত আসে আমাদের ক্যালকুলেটর। আচ্ছা, আপনারা অনেকে জানেন যে 3/2 মানে আসলে হচ্ছে 1.5। হ্যাঁ, আর না জানলে আপনি 3/2 বের করে দিয়ে দেখেন এটাই অ্যান্সার আসবে। 1.5 ইন্টু 0.5 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে আমাদের 300। তা আমাদের আসতেছে 1870.65, 1870.65 এত জুল। তো দেখেন এই যে 3 নম্বর অপশন যেটা 1870.65 একদম পুরো খাপের খাপ মিলে গেছে। আসলে এখানে অপশন দুইটা দেওয়া আছে, 1870.65, 1870.65 দুইটাই সেম দেওয়া আছে আর কি। হ্যাঁ, একটা আসলে ভুল হওয়া উচিত, তো আমি দুইটা দেখাই দিলাম, 1870.65, 1870.65 সেম আছে, একদম পুরো খাপের খাপ, প্রপার আনসার আসছে। আচ্ছা, তারপর প্রশ্ন, 8 গ্রাম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিবি ইকুয়ালস হচ্ছে এনআরটি। হ্যাঁ, পিবি ইকুয়ালস এনআরটি। তো এখানে অ্যাকচুয়ালি আমাকে আগে এন এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তো 8 গ্রাম হিলিয়াম গ্যাস, তো হিলিয়াম গ্যাসের আমরা এন এর মান যদি বের করি, এন সমান সমান হচ্ছে W/M। তো এখানে ডাব্লিউ হচ্ছে 8 গ্রাম, আর এম হিলিয়ামের জন্য হচ্ছে 4। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, আসলে মূল সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা যদি বলি পিবি সমান সমান এন হচ্ছে 2RT, তাহলে কোনটা বলতে পারবো? যেটা পিবি সমান সমান 2RT। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3 নম্বরটা, পিবি সমান সমান 2RT। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অ্যামাগার লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখায়? আসলে এখানে অপশনগুলো আসলে উঠে নাই, কেন উঠেনি আমরা জানি না, বাট আমরা আপনাকে বলে দিই। অ্যামাগা লেখচিত্রে আপনার অধিক বিচ্যুতি দেখাবে সেটাই যার হচ্ছে আণবিক ভরটা অনেক বেশি, যার আণবিক ভরটা অনেক বেশি। যেমন আপনি দেখবেন কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এর ভরটা অনেক বেশি, তো বেশি হওয়ার কারণে এটার নেগেটিভ বিচ্যুতি অনেক বেশি দেখায়। আচ্ছা, আরেকটা কথা, ঋণাত্মক বিচ্যুতি বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখবেন কিছু গ্রাফ উপর দিকে উঠে যায়। হ্যাঁ, একটা হচ্ছে হাইড্রোজেনের গ্রাফ, একটা হচ্ছে হিলিয়ামের গ্রাফ, এগুলো উপরে উঠে যায়। আর কিছু গ্রাফ প্রথমে নিচে নামে তারপর উপর ওঠে। হ্যাঁ, তো এই যে নিচে নামাজের ব্যাপারটা না, এটাকে বলা হইতেছে ঋণাত্মক বিচ্যুতি। তো জেনে রাখেন, নিচে নামাজের ব্যাপারটা এটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। আচ্ছা, তারপরে প্রশ্ন, বৃষ্টির পানিতে কোন পদার্থের উপস্থিতি অ্যাসিড বৃষ্টির মূল কারণ? আচ্ছা, এখানে অপশনগুলো উঠে নাই, আপনি জেনে রাখেন বৃষ্টির পানিতে সালফারের উপস্থিতি। হ্যাঁ, সালফার, আপনার সালফার যদি প্রেজেন্স থাকে, ওই সালফারটাই মূলত অ্যাসিড বৃষ্টির জন্য অনেক বেশি দায়ী আর কি।
তো সালফার মূলত করে কি আপনার সালফিউরিক অ্যাসিড, পরে সালফিউরিয়াস অ্যাসিড, এগুলো উৎপন্ন করে। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? আপনাকে বলছে হচ্ছে বাস্তব গ্যাস, হ্যাঁ। তো ওই পিপি ইকুয়ালস এনআরটি, এটা কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু আপনাকে প্রশ্ন দেখেন, খেয়াল করে দেখেন, আপনাকে বলছে হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা। তো বাস্তব গ্যাসের সমীকরণের জন্য আমরা ইউজ করবো হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা, সেইটা এই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস এনআরটি, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। আমাদের একজন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, তো উনি আর কি মূলত এই আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের যে সমীকরণ যেটা, সেটা ডিরাইভ করে নিয়ে আসছেন। আচ্ছা, হাইড্রোক্সিলের অনুবন্ধী ক্ষার কোনটি? হ্যাঁ, তো অনুবন্ধী ক্ষার জিনিসটা কি, আপনাকে সেই কনসেপ্ট আগে বুঝতে হবে। কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু, সে যদি একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আর হাইড্রোজেন গ্রহণ করে যেটা উৎপন্ন হয় সেটা হয় হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে আপনি একটা জেনে রাখেন, এটা লিখে রাখেন, মনে রাখবেন। আর এটা অনেকটা বোঝার কনসেপ্টও আছে, হ্যাঁ। তো আমরা এখন বোঝাচ্ছি, যদি এমসিকিউ সলভ করতেছি, আপনি আপাতত মনেই রাখেন যে আমাদের যৌগ যৌগ যদি হচ্ছে আপনার হাইড্রোজেন ছেড়ে দেয়, মানে আসলে হচ্ছে মাইনাস হাইড্রোজেন, যদি হাইড্রোজেন ছেড়ে দেয়, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। আর কোন যৌগ যদি মাইনাস নয় প্লাস হাইড্রোজেন, মানে হাইড্রোজেন গ্রহণ করে, এরপর আমি পাবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। আর এমনটা কেন, আমি আপনাকে একটু ব্যাখ্যা করে দিই। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা হচ্ছে আপনার হাইড্রোজেন দান করে, মানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে হাইড্রোজেন ত্যাগ করে, এরা মূলত হচ্ছে অ্যাসিড। তাহলে এইটা যদি হাইড্রোজেন ত্যাগ করার কারণে এ যদি হয় অ্যাসিড, হ্যাঁ, এ যদি হয় অ্যাসিড, তাহলে অ্যাসিড থেকে অবশ্যই আপনার অনুবন্ধী ক্ষার উৎপন্ন হবে। কথা বুঝতে পারছেন? আর ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে কেউ যদি প্রোটন গ্রহণ করে, কেউ যদি প্রোটন গ্রহণ করে, তাকে বলা হয় ক্ষার বা বলা হয় হচ্ছে বেস। এখন এ যদি বেস হয়, তাহলে এই বেস থেকে অবশ্যই আপনার একটা অ্যাসিড ফর্ম করবে। কথা কি বুঝতে পারছি? তো যেহেতু আপনি বুঝতে পারতেছেন, আপনাকে বলছে অনুবন্ধী ক্ষার কোনটা, তাহলে অনুবন্ধী ক্ষার যদি উৎপন্ন হইতে হয়, তাহলে একে আপনার অ্যাসিডের মতো আচরণ করতে হবে। আর অ্যাসিডের মতো আচরণ সে তখনই করবে যখন সে একটা হাইড্রোজেন ছেড়ে দিবে। ঠিক আছে? তো আশা করি আপনি ব্যাখ্যাটা বুঝতে পারছেন, বাট এমসিকিউর জন্য আপনি মনে রাখবেন, যদি অনুবন্ধী ক্ষার বলে তাহলে একটা হাইড্রোজেন ছেড়ে দিবেন, আর যদি অনুবন্ধী অ্যাসিডের কথা বলে তাহলে আপনি একটা হাইড্রোজেন যোগ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে অনুবন্ধী ক্ষারের কথা বলছে, তাহলে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে দিব। তো হাইড্রোজেন যদি আমরা অপসারণ করে দিই, এখানে থাকবে কি, আসলে থাকবে হচ্ছে O2 মাইনাস। ওকে, তাহলে অনুবন্ধী ক্ষার হচ্ছে আমাদের O2 মাইনাস, প্রথম যে অপশনটা সেটাই। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটি HCO3 মাইনাসের অনুবন্ধী ক্ষারক? যদি ক্ষারকের কথা বলছে, আমরা একটা হাইড্রোজেন ছেড়ে দিব। ক্ষারক, অনুবন্ধী ক্ষারকের কথা বলে একটা হাইড্রোজেন ছেড়ে দিব। তো আমরা যদি হাইড্রোজেন ছেড়ে দিই, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে CO3 2 মাইনাস। হ্যাঁ, এই যে 4 নম্বর যে অপশনটা, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর দেখেন, অ্যামোনিয়া প্লাস H2, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? তাহলে আপনাকে আগে বিক্রিয়ার ডাটাগুলো বুঝতে হবে। এখানে দেখেন, NH3 থেকে হইছে হচ্ছে NH4 প্লাস, সে হচ্ছে আপনার একটা হাইড্রোজেন গ্রহণ করছে। সে কি করছে? একটা হাইড্রোজেন গ্রহণ করছে। তো যেহেতু সে একটা হাইড্রোজেন গ্রহণ করছে, তার মানে সে হচ্ছে বেস। আর এই বেস থেকে আপনার উৎপন্ন হবে কি? অনুবন্ধী অম্ল, মানে অ্যাসিড, মানে কনজুগেট অ্যাসিড। সি দিয়ে বুঝাইলাম কনজুগেট অ্যাসিড বা হচ্ছে অনুবন্ধী অম্ল। তাহলে অনুবন্ধী অম্ল হচ্ছে আমাদের NH4 প্লাস। ওকে, আর পানি যেটা, সে একটা হাইড্রোজেন ছেড়ে দিছে, তার মানে সে হচ্ছে বেস। হ্যাঁ, সরি, পানি মূলত সে একটা হাইড্রোজেন ছেড়ে দিছে, তার মানে সে হচ্ছে আমাদের অ্যাসিড। তো এই অ্যাসিড থেকে, এটা যদি অ্যাসিড হয়, অ্যাসিড থেকে হাইড্রোক্সিল যেটা, এটা হচ্ছে বেস আর কি। ওকে, তো আমাকে ওটার তো কথা বলে নাই, অনুবন্ধী অম্লের কথা বলছে, আপনাকে আমি অনুবন্ধী অম্লের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ওকে, সামনের দিকে যাই, সামনে মুভ করি। কোনটি উভধর্মী আয়ন, মানে কোনটা এই দুই ধরনের ন্যায় আচরণ করে আর কি? এটা আসলে হচ্ছে কার্বনেট। হ্যাঁ, এটা সরি, আমি কার্বনের কথা বলতেছি, কারণ এটা কার্বনেট না, এটা হচ্ছে আপনার মূলত HS। তো এখানে আমরা H2S দিতে পারি, আবার S মাইনাসও দিতে পারি, S2 মাইনাসও দিতে পারি। আবার OH যেটা, এখানে আমরা O2 মাইনাস দিতে পারি, আবার H2O দিতে পারি। CH3COOH, এখানে শুধুমাত্র হাইড্রোজেন দিতে পারি, বাট আর কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে অপশনগুলোকে বাদ, একে একে বাদ দিই, এটা বাদ দিয়ে দিই। CO2 মাইনাস, এখানে শুধু হাইড্রোজেন যোগ করা যাবে, বাট বিয়োগ করা যাবে না। OH মাইনাস যেটা, এখানে যদি আমি হাইড্রোজেন অ্যাড করতে পারি, তাহলে অ্যাড করলে হবে হচ্ছে H2O, আর যদি হাইড্রোজেন অপসারণ করি তাহলে হবে হচ্ছে OH মাইনাস। এটাও উভধর্মী আয়ন হইতে পারে।
কারণ কি, যদি আমরা এখানে হাইড্রোজেন যুক্ত করি, হাইড্রোজেন যুক্ত করলে উৎপন্ন হবে হচ্ছে H2O। আর যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে O2 মাইনাস। হ্যাঁ, তার মানে একবার সে অ্যাসিডের মতো আচরণ করবে, আরেকবার সে বেজের মতো আচরণ করবে। যদি সে হাইড্রোজেন গ্রহণ করে তাহলে বেজের মতো আচরণ করবে, আর যদি সে হাইড্রোজেন ছেড়ে দেয় তাহলে সে অ্যাসিডের মতো আচরণ করবে। ঠিক আছে। আর HS মাইনাস যেটা, এটা হাইড্রোজেন যদি গ্রহণ করে হবে হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। আর যদি সেখানে হাইড্রোজেন ছেড়ে দেয় তাহলে হবে হচ্ছে S2 মাইনাস। এটাও সেম কাহিনী, এটাও বুধুর্মী আয়নের মতো আচরণ করবে। কথা বুঝতে পারতেছেন? একবার হাইড্রোজেন গ্রহণ করতে পারে, আবার সে চাইলে হাইড্রোজেনটাকে ছেড়েও দিতে পারে। তাহলে আমাদের অপশন দুইটাই এখানে সঠিক উত্তর দিছে, মাল্টিপল আনসার সঠিক উত্তর হবে আর কি। ওকে, মানে যদি সে দুইটা জিনিসই তার জন্য পসিবল হয়, হাইড্রোজেন গ্রহণ করা পসিবল হয়, এট দ্য সেম টাইম ছেড়ে দেওয়া পসিবল হয়, তাহলে সে উভধর্মী আয়নের মতো আচরণ করবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে PH4 একটি অম্ল। হ্যাঁ, PH4 অবশ্যই একটা অম্লের মতো আচরণ করবে, কারণ যারা হচ্ছে আপনার প্রোটন দান করতে পারে, যেমন PH4, তার এখানে একটা H প্লাস এক্সট্রা আছে, সে একটা চাইলে একটা H প্লাস দান করে দিতে পারে। হ্যাঁ, তার মানে PH4 প্লাস একটি অম্ল, এটা সঠিক অপশন। অ্যাসিড প্রোটন দাতা, ডেফিনেটলি যারা হচ্ছে আপনার প্রোটন দান করে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিড। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা আপনার প্রোটন দান করে তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। তারপর হচ্ছে অ্যাসিড ইলেকট্রন গ্রহীতা না, এটা সঠিক উত্তর না। যারা ক্ষার তারা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, ক্ষারেরা হচ্ছে আপনার ইলেকট্রন গ্রহণ করে আর কি। আর ব্রনস্টেড লাউরি আপনার ইলেকট্রন নিয়ে আসলে কোনো কথা বলেই নেই। হ্যাঁ, কারণ এই ইলেকট্রন নিয়ে কথা বলছে মূলত হচ্ছে আপনার লুইসন ইলেকট্রন নিয়ে কথা বলছে, এই জন্য ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এটা সঠিক উত্তর হবে না। উত্তর হবে হচ্ছে 1 ও 2। নিচের কোনটা সঠিক, এটা আসলে উত্তর দেওয়া নাই, এটা আপনি বুঝে নেন, এটা হবে হচ্ছে 1 ও 2। আচ্ছা, 21 নাম্বার, লুইস অ্যাসিড কোনটা? আচ্ছা, লুইস অ্যাসিড কাদেরকে বলে এটা আপনাকে বুঝতে হবে। লুইস অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন যুগল গ্রহণ করে। হ্যাঁ, এটা কিন্তু একটু উল্টা, মনে রাখেন। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় হচ্ছে লুইস অ্যাসিড। এটা হচ্ছে লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। আর যারা ইলেকট্রন পেয়ার দান করে তারা হচ্ছে লুইস বেস। হ্যাঁ, তারা হচ্ছে লুইস বেস। এখন দেখেন এদের মধ্যে AlCl3 এর অষ্টকে ঘাটতি আছে। হ্যাঁ, সে হচ্ছে আপনার চাইলেই এক দূর ইলেকট্রন গ্রহণ করতে পারে, তো এর জন্য এটাই মূলত হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার লুইস বেস, কারণ প্রত্যেকের মধ্যে মুক্তজোড় আছে। হ্যাঁ, যেমন দেখেন পানির অণু, এখানে 2 জোড়া মুক্তজোড় আছে, সে চাইলে এগুলো দান করতে পারে, আর দান করলে সে হচ্ছে বেস। নাইট্রোজেন 1 জোড়া আছে, সেও দান করতে পারে। ফসফরাসও 1 জোড়া আছে, সে চাইলে ইলেকট্রন দান করতে পারে। তো বাকি সবগুলো হচ্ছে আপনার বেস, একমাত্র AlCl3 যেটা, এটাই মূলত হচ্ছে আপনার লুইস অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, হু কর্তৃক পানযোগ্য পানির পিএইচ সীমা কত? এটা আপনি দেখবেন আপনার হাজারিন আক্তারের বইতে হুবহু একটা রেঞ্জ দেওয়া আছে, 6.5 থেকে 8.5। হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন। আপনার নিরাপদ পানযোগ্য যে পানির যে পিএইচ সীমা সেটা হচ্ছে 6.5 থেকে 8.5 পর্যন্ত। আচ্ছা, তারপরে এরপরে যে প্রশ্নটা, এটা ডিরেক্ট মুখস্থ, ঠাডা মুখস্থ, কোনো কথা নাই। যে হু অনুমোদিত টিডিএস, টিডিএস হচ্ছে আপনার টোটাল ডিজলভ সলিড। এই যে আমাদের টিডিএস যেটা, এটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড, এর সর্বোচ্চ মাত্রা কত, মানে ম্যাক্সিমাম সে কতটুকু থাকতে পারবে? ম্যাক্সিমাম থাকতে পারবে হচ্ছে 500 ppm। আপনি দেখবেন আপনার বইয়ে চার্ট দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী 500 ppm হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, নিচের কোনটা লুইস ক্ষারক? লুইস ক্ষারক কোনটা? লুইস ক্ষারক কারা একটু আগে আপনাকে দেখাইছি, যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার দান করতে পারে। হ্যাঁ, যারা ইলেকট্রন পেয়ার দান করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষারক। তো এদের মধ্যে H2O পানির মধ্যে 2 অনুমুক্ত জোড় আছে। ঠিক আছে, সে চাইলেই ইলেকট্রন পেয়ার দান করতে পারে, এজন্য পানি হচ্ছে আমাদের লুইস ক্ষারক। আর বাকি যে দুইটা অ্যালুমিনিয়াম AlCl3 ইলেকট্রন ঘাটতি আছে, সেই ইলেকট্রন গ্রহণ করে। BF3 এ ইলেকট্রন গ্রহণ করে। হাইড্রোজেন প্লাস এই ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এরা আসলে প্রত্যেকে হচ্ছে লুইস অ্যাসিড, বাট একমাত্র এটাই হচ্ছে লুইস ক্ষার। আচ্ছা, তারপর প্রশ্ন, কোন গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে আয়তন কি পরিবর্তন হবে? মানে আপনি তাপমাত্রা বাড়াবেন আবার চাপও ডাবল করবেন। আচ্ছা, দেখি আমরা তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক। আমরা যদি তাপমাত্রা ডাবল করি আয়তন ডাবল হবে। হ্যাঁ, প্রথমত তাপমাত্রা ডাবল করলে আয়তনটা হবে ডাবল। আচ্ছা, আবার চাপের সাথে হচ্ছে আয়তন ব্যস্তানুপাতিক। আপনি চাপ যদি ডাবল করেন আয়তন হয়ে যাবে অর্ধেক। ঠিক আছে, আপনি চাপ যদি ডাবল করেন আয়তন হয়ে যাবে হচ্ছে অর্ধেক। তার মানে এই দুইটা কাটাকাটি, ঘুরে ফিরে যে আয়তন ছিল সে আয়তনই থাকবে, মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, মানে খুব ইজিলি ঠান্ডা মাথায় চিন্তা করলে উত্তর দেওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এক অ্যাটমসফিয়ার ইকুয়ালস হচ্ছে কত প্যাসকেল? আমরা জানি এক অ্যাটমসফিয়ার সমান সমান 101, 325
এত প্যাসকেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। এখন এটাকে দেখি এটা কিভাবে লিখছে। 1.01 10^2 না, এটা না, -2 তো এটা হবেই না। 1.01 10^5, হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর, যে 1.01 × 10^5 এত প্যাসকেল। আপনি এটাকে যদি পাওয়ারে নিয়ে যান এরকম আসবে, 10^5 প্যাসকেল আসবে। আচ্ছা, তারপরে প্রশ্ন 27 নম্বরটা, কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? দেখেন গ্রাহামের ব্যাপন সূত্র ছিল হচ্ছে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের, ঘনত্ব না তো, হ্যাঁ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো ঘনত্ব থেকে যদি আমরা আণবিক ভর নেই তখন মূলত এরকম আসে আর কি। সূত্রটাকে লিখি আমরা, R1/R2 সমান হচ্ছে √M2/M1। তো এমন অপশন কি আদৌ আছে কিনা আমরা একটু দেখি। এখানে R1/R2 M1/M2 না, এখানে M2/M1 হইতো, এটা হচ্ছে না, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর প্রপোর্শন টু 1/M না, বাকি আছে এটা, তাহলে এটাই হইতে পারে R1 √M1। আর গুণ করে, হ্যাঁ এই দেখেন, যদি আমরা এখান থেকে ফর্মুলাকে আর গুণ করি, R1 √M1 ইকুয়ালস হচ্ছে R2 √M2। হ্যাঁ এটা হচ্ছে সঠিক উত্তর, মানে একই ফর্মুলা বাট একটু জাস্ট ঘুরে পেঁচা দিছে আর কি। আচ্ছা, 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2, আমরা জানি গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 nRT। হ্যাঁ, যদি আপনি যদি 1 মোলের কথা বলছে তার মানে সূত্র হবে হচ্ছে 3/2 RT, মানে আমরা n এর জায়গায় জাস্ট 1 বসাই দিব, তাহলে 3/2 RT। 4 নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর, 3/2 RT। অনেকে করবে কি 3/2 nRT লিখবে, সেটা কিন্তু সঠিক উত্তর হবে না, ভুল হবে। হ্যাঁ, কারণ কি আপনাকে মেনশন করেই দিছে 1 মোল, তো আপনি n এর জায়গায় অবশ্যই আপনাকে 1 বসাইতে হবে। আচ্ছা, NO2 মাইনাস আয়নের অনুবন্ধী অম্ল হচ্ছে, দেখেন আপনাকে কি বলছে, অনুবন্ধী অম্ল বলছে। যদি আপনাকে অনুবন্ধী অম্ল বলছে আপনি কি করবেন, অনুবন্ধী অম্ল বললে আপনি তার মধ্যে একটা হাইড্রোজেন যুক্ত করে দিবেন, আপনি তার মধ্যে কি করে দিবেন, একটা হাইড্রোজেন যুক্ত করে দিবেন। তাহলে আপনার NO2 মাইনাস আপনি তার মধ্যে একটা হাইড্রোজেন না তো মধ্যে প্রোটন যুক্ত করে দিবেন আর কি। তো প্রোটন যুক্ত করলে উৎপন্ন হবে হচ্ছে HNO2। তো এটাই হচ্ছে তার অনুবন্ধী অম্ল, ঠিক আছে, অনুবন্ধী অম্ল। আপনাকে আমরা যেই শর্টকাটটা বলছি, আপনাকে যদি অনুবন্ধী অম্লের কথা বলে আপনি একটা প্রোটন যুক্ত করে দিবেন, আর অনুবন্ধী ক্ষারের কথা বললে আপনি একটা এই প্রোটন তার সেখান থেকে মাইনাস করে দিবেন, ঠিক আছে। তো HNO2 কি অপশনে আছে? হ্যাঁ, এই যে অপশনে আছে HNO2, তার মানে খ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 30 নাম্বার, এসআই এককে আর এর মান কোনটি? এটা আমরা জানি, এসআই এককে আর এর মান হচ্ছে 8.314। এককটা অনেক গুরুত্বপূর্ণ, জুল পার মোল পার কেলভিন। এমন অপশন কি আছে? 8.314 না, এটা না, 8.314 জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, 4 নম্বর যেটা আছে, 3 নম্বর যেটা আছে, এটা আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপর প্রশ্ন 31 নম্বরটা, অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হইতে পারে? অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হইতে পারে? অ্যাসিড বৃষ্টির পিএইচ আসলে আপনার এই মোটামুটি 5.8 যেটা আছে, 5.8 রেঞ্জের কাছাকাছি থাকে। আপনি হাজারিন আক্সারের বইতে দেখেন যে, বা যে কোনো একটা বইতে আপনি দেখেন যে অ্যাসিড বৃষ্টির একটা পিএইচ আপনার বইতে অবশ্যই দেওয়া আছে, এটা 5.8 এর কাছাকাছি হবে। বইটি ডাটা হতে পারে, ভ্যারি করতে পারে সামান্য, বাট 5.8 যেটা আছে এটার কাছাকাছি হবে। 32 নাম্বার, 27°C তাপমাত্রায় অক্সিজেনের সিআরএমএস বেগের মান কত? আমরা জানি সিআরএমএস যেটা আরএমএস যেটা বের করতে হয়, আরএমএস হচ্ছে √3RT ডিভাইডেড বাই হচ্ছে এম। আর বি কেয়ারফুল, এই এমটা অবশ্যই কেজিতে হবে। আপনারা ম্যাক্সিমাম এই জায়গাতে ভুল করবেন, হ্যাঁ এই জায়গাতে ভুল করবেন, আমি 100% বলে দিতেছি, আপনি এই জায়গাতে ভুল করবেন। এমটা আপনি গ্রামে বসে আসবেন, বাট এই এমটা অবশ্যই কেজিতে হইতে হবে, এটা আপনাকে এনশিওর করতে হবে। তো আমরা বসাই √3 ইন্টু আর এর মান 8.314 বসাবেন। কেন 8.314 বসাবেন? কারণ বেগে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আপনার বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই একক, এই জন্য আপনাকে এসআই এককে 8.314 বসাইতে হবে। তাপমাত্রা বলছি 27°C, যা আপনি যদি এর সাথে 273 যুক্ত করেন প্লাস 273, এটা আসবে হচ্ছে 300 কেলভিন। আপনি যারা আগে করছেন তারা বুঝার কথা, ইন্টু 300। আর ডিভাইড হচ্ছে আমাদের আণবিক ভর, অক্সিজেন আণবিক ভর কত? 32। হ্যাঁ, এই ভুলটা করে আপনি বসে থাকবেন, আপনি শুধু 32 বসাই দেবেন, বাট আপনাকে সেটা কেজিতে নিতে হবে। 32 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে, এই ভুলটা কেউ করবেন না, অবশ্যই সেটা কেজিতে নেবেন। আচ্ছা, তো আমরা হিসাব করি, দেখি আমাদের কত আসে। আচ্ছা, √ওভার দিয়ে করতে হবে। উপরে থাকবে 3 ইন্টু 8.314 ইন্টু 300, হ্যাঁ 300। আর নিচে আমাদের থাকবে হচ্ছে 32 ইন্টু 10⁻³ 483.561 আমাদের আসছে হচ্ছে 483.56। এই যে 4 নম্বর অপশন দেখেন যেটা দেওয়া আছে, যে এটাই 483.561 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ফুল বুঝতে পারছেন আপনি আরএমএস বেগ কিভাবে বের করতে পারবেন।
আচ্ছা, প্রমাণ অবস্থায় 10 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত? মানে 10 সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর আসলে কত? এটা আসলে আমরা এই মোলের যে কনসেপ্ট আছে সেটা দিয়ে করে ফেলতে পারি। আমরা জানি যে কোনো গ্যাসের মোল সংখ্যা বের করার জন্য যদি ভরের কনসেপ্ট নিয়ে আসি, ভরের কনসেপ্ট নিয়ে আসলে সেটা হবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আর আয়তনের কনসেপ্টে যদি আমরা মোল সংখ্যা বের করি সেটা হচ্ছে ভি। আবার আপনাকে প্রমাণ অবস্থা বলছে, তো প্রমাণ মানে আসলে হচ্ছে এসটিপি আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে 22.414। তো আমাকে বলছে অ্যামোনিয়া গ্যাসের ভর কত, তার আমরা বলতেই পারি যে সুতরাং এখানে লিখতেছি ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে ভি ইন্টু এম ডিভাইডেড বাই 22.414। তো আমরা যদি হিসাব করি ভি যেটা সেটা লিটার দেওয়া নাই, সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, তাহলে 10 ইন্টু, আমরা যদি সেটাকে লিটারে নিয়ে যাই 10⁻³ ইন্টু আণবিক ভর, আমাদের অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, কারণ কি নাইট্রোজেনের 14, 14 আর 3 হচ্ছে 17, ইন্টু হচ্ছে 17 আর ডিভাইড বাই হচ্ছে 22.414। ওকে, দেখি আমরা কত আসে, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনসার গ্রামে। তো আমরা হিসাব করতেছি এই জায়গায় 10 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 17 আর নিচে ভাগ হচ্ছে আমাদের 22.414। আসতেছে হচ্ছে অনেক ছোট মান আসতেছে, এটাকে আমরা মোডে নিয়ে যাই, ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে যাই। 7.584 ইন্টু 10⁻³ 7.584 ইন্টু 10⁻³ দেখতে হবে এমন অপশন আছে কিনা। 7.584 ইন্টু 10⁻³, হ্যাঁ এই যে এটা 4 নম্বর যেটা 7.58 ইন্টু 10⁻³ এত গ্রাম। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, স্থির তাপমাত্রায় পি বনাম 1/v লেখচিত্র হলো। খুবই চমৎকার প্রশ্ন। এটা আসলে ম্যাক্সিমাম ভুল করবে, জাস্ট একটু ভুল বোঝার জন্য। হ্যাঁ, পি বনাম 1/p, আমরা জানি বয়লের সূত্রটা আসলে কি ছিল। বয়লের সূত্র ছিল হচ্ছে এরকম যে পি প্রপোর্শনাল টু 1/v, বা আপনি বলতে পারেন ভি প্রপোর্শনাল টু 1/p। এখানে আপনাকে বলছে পি বনাম 1/v। হ্যাঁ, আপনাকে কিন্তু পি বনাম ভি বলে না, পি বনাম 1/v বলছে। তাহলে পি যেটা, এটা হচ্ছে একটা চলক ওয়াই, আর 1/v এটা হচ্ছে আরেকটা চলক যেটা মূলত হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে আমরা কি আসলে বলতে পারি না ওয়াই প্রপোর্শনাল টু এক্স? আমরা অবশ্যই বলতে পারি ওয়াই প্রপোর্শনাল টু এক্স। আর ওয়াই প্রপোর্শনাল টু এক্স এই ধরনের রেখার গ্রাফ হয় হচ্ছে আপনার একদম সমানুপাতিক আর কি। হ্যাঁ, মানে এরকম গ্রাফ হবে, গ্রাফগুলো একদম স্ট্রেট লাইন, সোজা হবে, একদম স্ট্রেট লাইন হবে। যদি আপনার ওয়াই প্রপোর্শনাল টু এক্স হয় সেই গ্রাফগুলো একদম সমানুপাতিক হবে। আর এই জায়গায় আপনার সমানুপাতিক গ্রাফ কোনটা আছে, এই যেটা ক নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর। ভালো মতো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এখানে পি বনাম 1/v দেওয়া আছে। হ্যাঁ, যদি এখানে 1/v না থেকে এমন থাকতো পি বনাম ভি, যদি এমন থাকতো, সাপোজ এরকম দেওয়া আছে পি, এদিকে দেওয়া আছে ভি, তখন গ্রাফটা হয়তো হচ্ছে এরকম। ঠিক আছে, কারণ পি আর ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর পি আর 1/v এদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ওকে। আচ্ছা, কোনটা তীব্র অ্যাসিড, এটা আসলে হচ্ছে ফার্স্ট পেপার একটা কনসেপ্ট। এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের যার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, সেই সবচেয়ে তীব্র অ্যাসিড হবে আর কি। এখানে HClO4, এটা জারণ সংখ্যা হচ্ছে +7। আপনি বুঝার কথা, 4টা অক্সিজেনের হচ্ছে -8, 2 করে -8, একটা হাইড্রোজেন হচ্ছে +1। তো ওখানে হচ্ছে আপনার -7, তো নিউট্রাল হাইড্রোজেন এখানে হচ্ছে +7 হবে। এই জায়গা তো সেম কাহিনী, এটা হচ্ছে +7। হ্যাঁ, এখানে হচ্ছে +7। এই জায়গাতে 4 2 8, 8 থেকে 3 চলে গেলে এটা হচ্ছে +5। এখানে 3 3 2 6, 6 থেকে 1 চলে গেলে এটা থাকবে হচ্ছে +5। আচ্ছা, তো যেহেতু দেখেন এই দুইটার মধ্যে হচ্ছে আপনার +7 তখন আপনার দেখবেন কার আকার ছোট, বা আপনি বলতে পারেন কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি বা ইলেকট্রন ঘনত্ব বেশি। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি দেখা যায় কি সে হচ্ছে অধিক তীব্র। হ্যাঁ, সে মূলত খুব দ্রুত, তত দ্রুত হাইড্রোজেনটাকে ছেড়ে দিতে পারে। তো ক্লোরিনের আয়োডিনের মধ্যে আপনার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে বেশি। ঠিক আছে, আবার ক্লোরিনের আকারটাও ক্ষুদ্র, ক্লোরিনের আকারটা ক্ষুদ্র। আবার হচ্ছে আপনার তড়িৎ ঋণাত্মকতার যে কনসেপ্টটা, তড়িৎ ঋণাত্মকতা, সুন্দর করে লিখি, তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, আমাদের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, আবার আকারটাও হচ্ছে কম, মানে ইলেকট্রন ঘনত্ব বেশি আর কি। তো সেজন্য হচ্ছে আমাদের HClO4 বা পারক্লোরিক অ্যাসিড যেটা আছে এটা সক্রিয়তা হচ্ছে বেশি। ওকে, তারপর প্রশ্ন, কোনটা পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, বা 0 কেলভিন আমরা বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এ দুটো হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, সতর্ক থাকবেন।
তো অনেকে করবে কি 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবে, না 0 ডিগ্রি সেলসিয়াস না আসলে, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে এটা হচ্ছে আমাদের মূলত পরম শূন্য তাপমাত্রা। তারপর প্রশ্ন 37, নিচের লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে? গ্যাসের আয়তন আর তাপমাত্রা, মানে তাপমাত্রার সাথে আয়তন হচ্ছে সমানুপাতিক হারে বাড়তেছে, বা আমরা বলতে পারি হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। তো এটা আসলে হচ্ছে চার্লসের সূত্র, আপনি বোঝার কথা যে আয়তন তাপমাত্রার সমানুপাতিক, এটা মূলত হচ্ছে আমাদের চার্লসের সূত্র। ঠিক আছে, যে আপনি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। 38 নাম্বারটা, পানির জলে আপনার এই হু অনুমোদিত সিওডি এর মান কত? আপনারা অনেকে জানেন যে সিওডি মানে আসলে হচ্ছে কেমিক্যাল অক্সিডেন্ট ডিমান্ড। সিওডি মানে আসলে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের আপনি এই একটা মুখস্থ মান আছে, হ্যাঁ। আপনি যদি এই হাজারি স্যারের এই বইটা একটু ঘাটেন, আপনি দেখবেন সেখানে এটা নিরাপদ মান হচ্ছে 10 ppm। আপনার 10 ppm হচ্ছে নিরাপদ মান, মানে সর্বোচ্চ আর কি 10 ppm পর্যন্ত আপনার এটাকে ইউজ করা যাবে। বা 10 ppm এর বেশি যদি ক্রস করে ফেলে তখন আসলে আপনার সে পানি নিরাপদ না, স্বাস্থ্যের জন্য ভালো না। আচ্ছা, কোনটা তীব্র অ্যাসিড? এটা সেম আগের মতোই, অক্সো অ্যাসিড সবগুলা। অক্সো অ্যাসিড বলতে বুঝাচ্ছি এখানে প্রত্যেকের মধ্যে অক্সিজেন আছে, হ্যাঁ। আপনি প্রত্যেকের জারণ সংখ্যা বের করবেন। আমি আমার সেন্স বলতেছি এটা জারণ সংখ্যা +6, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটাই সবচেয়ে তীব্র অ্যাসিড। আপনি বাকিগুলো জারণ সংখ্যা বের করে দেখেন, সেগুলো আসলে খুব একটা তীব্র হবে না। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বাধিক? আমরা জানি আর প্রপোর্শনাল টু 1/√m, হ্যাঁ। যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তো আমরা সবগুলো আণবিক ভর বের করি। অ্যামোনিয়া, এটার ভর হচ্ছে 17, এই 14 আর 3 হচ্ছে 17। CH4 যেটা, কার্বনের হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 12 আর 4 হচ্ছে 16। সালফার ডাইঅক্সাইড যেটা, সালফারের 32, আবার অক্সিজেনের হচ্ছে আরো 32, তো 32 মিলে আসলে হচ্ছে 64, 64। আর H2SO যদি হিসাব করি, হাইড্রোজেনের হচ্ছে 2, সালফার হচ্ছে 32, তো 32 আর 2 হচ্ছে 34, আর 3 16 হচ্ছে 48। আচ্ছা, তো আমি হিসাব করি 48 আর 2 হচ্ছে 50, 50 আর 32 হচ্ছে 82, এটা হচ্ছে 82। আমাকে বলছে ব্যাপন হার সর্বাধিক, তার মানে ব্যাপন হার যদি বেশি হইতে হয় আণবিক ভর হতে হবে সবচাইতে কম। তো CH4 এর আণবিক ভর যেহেতু সবচাইতে কম, তার মানে এটার ব্যাপন হারটাই সর্বাধিক বা সবচাইতে বেশি। ওকে। 41, আমাদেরকে বলছে গ্যাসের গতিশক্তি নির্ভর করে কিসের উপরে? আচ্ছা, গ্যাসের গতিশক্তি যে ফর্মুলা, E সমান হচ্ছে 3/2 nRT। ঠিক আছে, মানে তার মোল সংখ্যার উপর ডিপেন্ড করে আর তার তাপমাত্রার উপর ডিপেন্ড করে। বেসিক্যালি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা যত বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে আর কি। তাহলে এখানে বলছে চাপ ও আয়তনের উপরে, না এটা সঠিক উত্তর না। তাপমাত্রা ও গ্যাসের প্রকৃতির উপরে। আচ্ছা, শুধুমাত্র তাপমাত্রা হলে হয়তো, গ্যাসের প্রকৃতির উপর আসলে গতিশক্তি ডিপেন্ড করে না, সব গ্যাসই একই রকম, জাস্ট তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে খ নম্বর যেটা, এটাও সঠিক উত্তর না। তারপরে বলছে চাপ ও তাপমাত্রার উপরে, না চাপ ও তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। চাপ ও তাপমাত্রা দুটোর উপর ডিপেন্ড করে না, একমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। গ্যাসের প্রকৃতি, না প্রকৃতির উপর ডিপেন্ড করে না। ঘনত্ব, না এটার উপর না। সঠিক উত্তর আসলে নাই, একমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। কথা বুঝতে পারছেন? তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, এটা আপনাকে একটু এনশিওর করতে হবে। তারপর প্রশ্ন, জৈব ও অজৈব, জৈব ও অজৈব উভয় ধরনের দূষণ জানানোর জন্য অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে কোনটা? সেটা হচ্ছে সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, শুধুমাত্র যদি আপনাকে জৈবের কথা বলতো, শুধুমাত্র জৈবের জন্য আমরা ইউজ করি হচ্ছে ডিও বা ডিজলভ অক্সিজেন বের করি। আর যদি জৈব অজৈব দুইটার জন্য ইউজ করা হয় তখন আমরা ইউজ করি হচ্ছে সিওডি। ঠিক আছে, আচ্ছা না না, আমরা ওইটার জন্য শুধু জৈবের জন্য আমরা ডিও ইউজ করি না, আমি ভুল বলছি, যে বিওডি বলতে চাইছিলাম। শুধু জৈবের জন্য আমরা মূলত ইউজ করি হচ্ছে বিওডি, যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর জৈব অজৈব যদি দুটো হিসাব করতে চাই তখন আমরা ইউজ করি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি। হ্যাঁ, তো বিওডি আর সিওডি দুইটার মধ্যেই সিওডিটা বেশি বেটার, কারণ সিওডি দিয়ে আমরা দুই ধরনের দূষকের আইডিয়া পাই, বাট বিওডি দিয়ে আমরা শুধুমাত্র জৈব যেটা মানে বায়োলজিক্যাল মানে জৈব যে দূষক আছে সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাই আর কি। আচ্ছা, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের ঘনত্ব হচ্ছে এত, এর আণবিক ভর কত? তো আমরা এই যদি আপনার কখনো ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব থাকলে আমরা ফর্মুলা ইউজ করি PM ইকুয়ালস হচ্ছে DRT, আমরা এটা ইউজ করি। তো আমাকে বলছে আণবিক ভর কত, মানে এম বের করতে হবে। তাহলে এম সমান আমরা বলতে পারি DRT ডিভাইডেড বাই P। ঠিক আছে, তাহলে আমাদের ডেনসিটি গ্যাসের ঘনত্ব হচ্ছে 2.25 ইন্টু আর এর মান হচ্ছে 0.082 ইন্টু তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি 18 সাথে +273 করি, +273, তাহলে আসলে কত হবে? 291 হওয়ার কথা আর কি। হ্যাঁ,
ইন্টু হচ্ছে 291। তো একটু চেক দিয়ে নিই, 273 যোগ 18, কারণ ভুল হলে আসলে আমার অঙ্ক ভুল হবে। 273 প্লাস হচ্ছে 18, হ্যাঁ 291, ঠিক আছে, সমস্যা নাই। আর ডিআরটি ডিভাইডেড বাই পি 0.8 অ্যাটমসফিয়ার, তার মানে আমাদের চাপ হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তো আমরা এখানে ভ্যালুগুলো বসাইলাম, তো বসানোর পর আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি এখানে আসলে কত আসে। তাহলে 2.25 ইন্টু 0.082 ইন্টু 291 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.8, 66.11 আসছে। হ্যাঁ, 66.11 আসছে। এমন অপশন কি আমাদের এখানে আছে? 66.11, হ্যাঁ এই যে 66.11 গ্রাম পার মোল, এটা হচ্ছে আমাদের অপশন 67.11 এত গ্রাম পার মোল। আচ্ছা, তারপর প্রশ্ন, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা, মানে কার আরএমএস বেগ সবচেয়ে বেশি হবে? তো দেখেন, আমরা যদি আরএমএস বেগের সমীকরণ আপনাকে লেখাই, আরএমএস সমান সমান √3RT ডিভাইড বাই হচ্ছে এন। হ্যাঁ, তো এখানে তাপমাত্রা তো স্থির, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কিরকম বলতে পারি যে আমাদের আরএমএস বেগ প্রপোর্শনাল টু 1/√m বলা যেতেই পারে। অর্থাৎ যার আণবিক ভর যত বেশি, তার আরএমএস বেগের মান তত কম। বা আমরা উল্টা করে বলতে পারি, যার আণবিক ভর কম তার আরএমএস বেগ বেশি, যার আণবিক ভর কম তার আরএমএস বেগটা বেশি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে দেখি এই জায়গায় আণবিক ভর কম কার। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে এখানে হচ্ছে 2, অক্সিজেনের হচ্ছে 14, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। তাহলে আমাদের হিসাবে এই 44 নম্বরের প্রথম যে অপশনটা, এটাই আসলে সঠিক। ঠিক আছে, কারণ যার আণবিক ভর কম হবে অবশ্যই তার আরএমএস বেগটাও বেশি হবে আর কি। তো এখানে সবচেয়ে কম আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের, এজন্য ওরা এই আরএমএস বেগটা হচ্ছে বেশি। ঠিক আছে, এই সম্পর্ক অনুযায়ী যে আরএমএস বেগ যদি কম হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো আরএমএস এই আণবিক ভর যদি কম হয় তো আরএমএস বেগটা বেশি হবে। এখানে সেম কাহিনী, যে আণবিক ভর কম এই জন্য আরএমএস বেগটা হচ্ছে বেশি। ওকে, তারপর প্রশ্ন, দুটি গ্যাসের গড় গতি শক্তি কখন সমান হয়? যখন হচ্ছে আপনার তাপমাত্রা সেম হবে একমাত্র তখনই দুইটা গ্যাসের গড় গতি শক্তি সমান হবে। ঠিক আছে। আচ্ছা, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যসূচক মানদণ্ড কোনটি? আপনাকে দেখেন আদর্শ গ্যাসের কথা বলছে, কি বলছে? আদর্শ গ্যাসের কথা বলছে। তো আদর্শ গ্যাস পিভি ইকুয়ালস এনআরটি এই সমীকরণ মেনে চলে। আর আদর্শ গ্যাসের আপনার এই আয়তনের সাপেক্ষে তার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা শূন্য। ঠিক আছে, আপনার আয়তনের সাথে এই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে আসলে শূন্য। এটা হচ্ছে আপনার আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্যসূচক মানদণ্ড। এসটিপিতে মোলার আয়তন 22.414। হ্যাঁ, এসটিপিতে আপনার এক মোল আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 22.414 লিটার। তাহলে আমাদের 46 এর 1, 2, 3 তিনোটাই কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন 47 নাম্বার, আমাদের স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপের লেখচিত্রটা, যে ভি প্রপোর্শনাল টু চাপ কথা বলছে। তো তাহলে ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/p, মানে বয়লের সূত্রটা আর কি। ভি প্রপোর্শনাল টু 1/p, এটার গ্রাফটা হচ্ছে এরকম, এটা গ্রাফটা হচ্ছে এরকম। ঠিক আছে, এদিক বরাবর হচ্ছে ভি, এদিক বরাবর হচ্ছে পি আর কি। এদিক বরাবর ভি, এদিক বরাবর হচ্ছে পি। লেখচিত্র কিরকম? এটা আসলে হচ্ছে অধিবৃত্তাকার। ঠিক আছে, আমরা দেখছিলাম এদের লেখচিত্র হচ্ছে অধিবৃত্তাকার, এটা এই গ্রাফটা আপনার অধিবৃত্তের মতো আর কি। আচ্ছা, তারপরে প্রশ্ন, এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে। গ্যাসটি আসলে কি হইতে পারে? তো গ্যাসটা কি হইতে পারে এটা ডিপেন্ড করবে হচ্ছে তার আণবিক ভরের উপরে, ডিপেন্ড করবে তার আণবিক ভরের উপরে। তো আমরা এই আণবিক ভর বের করে অনেক ওয়ে আছে, আপনি পিভি ইকুয়ালস এনআরটি ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন। আমি আপনাকে একটা নিয়ম দেখাই দিই, যে আমরা জানি 1 মোল গ্যাস 22.44 লিটার আয়তন দখল করে। তাহলে এই জায়গাতে বলছে 2.24 লিটারের ভর হচ্ছে 3.2 গ্রাম। তাহলে আমরা যেটাকে 10 টাইমস করি, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে 22.4 লিটারের ভর হচ্ছে 32 গ্রাম। অ্যান্ড 32 গ্রাম কার ভর? 32 গ্রাম এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। এই প্রশ্ন কিন্তু এই একই প্রশ্ন আপনি পিভি ইকুয়ালস এনআরটি দিয়ে করতে পারতেন। হ্যাঁ, তো আমার কাছে যেহেতু অপশন আছে তো আমি সহজভাবেই করলাম, কঠিনভাবে করার আমার কি প্রয়োজন? আচ্ছা, কোনটি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী? দেখেন, অস্থায়ী ক্ষরতা বলতে আমরা বুঝি যেগুলো আসলে হচ্ছে আপনি তাপ দিলেই মূলত হচ্ছে আপনার সে লবণগুলো যদি ভেঙে যায় তাকে বলা হয় আসলে হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তো অস্থায়ী ক্ষরতার জন্য আপনার এই দুই ধরনের লবণ পাওয়া যায়, একটা হচ্ছে কার্বনেট, আরেকটা হচ্ছে বাইকার্বনেট, আরেকটা হচ্ছে বাইকার্বনেট। এগুলো মূলত হচ্ছে আপনার অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। আর কিছু লবণ আছে যেগুলো মূলত হচ্ছে আপনার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। স্থায়ী ক্ষরতা হয় হচ্ছে ক্যালসিয়াম 2+, আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। এগুলাকে আপনি তাপমাত্রা দিলেও এদের মূলত
এরা পানি থেকে চলে যায় না। তো এগুলো মূলত হয় হচ্ছে স্থায়ী ক্ষরতার জন্য, জেনে রাখেন, কাজে লাগতে পারে আর কি। তাহলে অস্থায়ী ক্ষরতার কথা বলছে আমাকে, তাহলে কার্বনেট লবণ বের করলে হয়ে যাবে। কার্বনেট লবণ কোনটা? এই যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আমাদের অপশন যেটা 3 নম্বরটা, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটা মূলত হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। ঠিক আছে, মানে কার্বনেট লবণ যেটা আছে সেটা উড়ে চলে যাবে, শুধুমাত্র ম্যাগনেসিয়াম থাকবে, যেটা আসলে আমার এই খুব একটা কাজে আসবে না। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন, আমরা 50টা বন্ধ করবো আজকে। কোনটি এই গেলুসকের চাপের সূত্রকে প্রদর্শন করে? গেলুসকের চাপ সূত্র আসলে কি ছিল? গেলুস সূত্র ছিল এরকম, পি প্রপোর্শনাল টু টি, মানে আমরা যদি তাপমাত্রা যদি বাড়াই তার চাপ বাড়বে। হ্যাঁ, তাহলে এর গ্রাফটা কেমন হওয়া উচিত? আমরা যদি গ্রাফটা ড্র করি, এদিক বরাবর পি, এদিক বরাবর যদি টি দিই, যেহেতু সমানুপাতিক গ্রাফ, তাহলে অবশ্যই তাপ গ্রাফটা হবে হচ্ছে এরকম। তাহলে পি প্রপোর্শনাল টু টি গ্রাফ প্রথমটাই আমাদের উত্তর হচ্ছে এটা। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও যদি আপনার একটু উপকারে আসে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটাকে কারোর সাথে শেয়ার করার জন্য। আমরা খুব নতুন ভাবে শুরু করছি, দোয়া করতেছি যেন খুব দ্রুত গ্রো করতে পারি। আপনাদের সমর্থনে সবকিছু সম্ভব। তো সবাই আমাদের সাথে থাকবেন, আর যদি আপনার উপকারে হয় জাস্ট আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।